প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি রাত 11টায় এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই এবং আপনারা জানেন যে বিশেষ করে সমসাময়িক সকল ঘটনা নিয়ে আমরা একটা বিশ্লেষণ এই অনুষ্ঠান থেকে করে থাকি। আমরা আমন্ত্রণ জানিয়েছি, কাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সেটি বলার আগে একটু ঘটনাটা বলতে চাই। গণমাধ্যমের প্রধান শিরোনাম, বিশেষ করে বাংলাদেশের জাহাজ যেটি নিয়ে আমরা সারাদিনই খবর প্রচার করছি যে সেটি হুতি বিদ্রোহীরা যেটি তার নিয়ন্ত্রণ নিয়েছেন এবং সেই জাহাজে যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং তাদের সঙ্গে সর্বশেষ যে কথোপকথন সেটিও আমরা প্রচার করার চেষ্টা করেছি এবং এক ধরনের অস্বস্তিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মুক্তিপণ দাবি করা হয়েছে এবং এর আগেও 2010 সালে এই একই গ্রুপ এরকম একটি জাহাজ বাংলাদেশের সেটি তারা তাদের হেফাজতে নিয়েছিল এবং নানা ধরনের দিন দরবার করে সেটিকে মুক্তি করাতে হয়েছিল। সব কিছু মিলে এটি একটি দিক। আবার পাশাপাশি আমরা দেখছি যে প্রায়শই এই হুতি বিদ্রোহীদের কবলে বিভিন্ন উন্নত দেশের জাহাজগুলো এরকম জলদস্যুরা আক্রমণ করছে, তারা তাদের নিয়ন্ত্রণ নিচ্ছে এবং সেটি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আবার বাংলাদেশে এই মুহূর্তে যে আমরা নিত্যপণ্যের দাম নিয়ে অনেক বেশি কথা বলি সেটিরও একটি কারণ এই হুতি বিদ্রোহীদের দমনের জন্য এক ধরনের অপারেশন কার্যক্রমও কিন্তু চালানো হয়েছিল বেশ কয়েকদিন আগে। যেমন আমরা জানি যে ব্রিটেন সহ, অস্ট্রেলিয়া সহ, ভারত সহ অনেক দেশের জাহাজ কিন্তু তারা প্রায়শই সুযোগ পেলে সেটি তারা দস্যুতা করে এবং দস্যুতা করে তারা সেটি নিয়ন্ত্রণ নিয়ে মুক্তিপণ আদায় করে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই পরিস্থিতি থেকে আমাদের এই মুহূর্তে কী করণীয় আছে, যেহেতু বাংলাদেশ বা বাংলাদেশের নাবিকরা সেখানে রয়েছেন, তারা সেখান থেকে সর্বশেষ যে বার্তা পাঠিয়েছে যে অনতিবিলম্বে টাকা পাঠালে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এ ধরনের একটি পরিস্থিতি এবং যারা আত্মীয় স্বজন যাদের তারা সেটি শুনে বারবার কান্না মূর্ছা যাচ্ছেন। এইগুলো আমরা সারাদিনই প্রচার করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীকে এবং আমন্ত্রণ জানিয়েছি মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমানকে, নিরাপত্তা বিশ্লেষক। প্রায়শই আমরা তার সাথে যুক্ত হই। ক্যাপ্টেন আনাম চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। আমাদের আজকের অনুষ্ঠান যেমনটা বলছিলাম যে একই গোষ্ঠী এরাও 2010 সালে সেটি করেছিল, বা আমরা যদি বলি যে এই জলদস্যু এবং আধুনিক বিশ্বতে আমরা বসবাস করি, কিন্তু এখনও সেই মধ্যযুগীয় কায়দায় গভীর সমুদ্রে জলদস্যুতার শিকার হতে হচ্ছে এবং একদিন দুদিন না। যেমনটা বলছিলাম যে 2010 সালেও মানে এরকম একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের জাহাজ। আবার প্রতিনিয়তই তো গণমাধ্যমে শিরোনাম হচ্ছে এই হুতি বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত জাহাজগুলো। তো সেই ধারাবাহিকতায় পুরো পরিস্থিতির কীভাবে মানে আমরা বিশ্লেষণ করব বা কীভাবেই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো? কারোরই কাম্য নয় এই জলদস্যুদের দস্যুতায় মানে ইন্টারন্যাশনালি এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আনাম চৌধুরী কি যুক্ত করবেন? জি, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। এই আসলে যে ঘটনা ঘটেছে এটা সোমালিয়ার পাইরেটসরাই করেছে এবং ইট ওয়াজ ইন দ্য পিক, যখন 2010 সাল 9 থেকে 12-13 সাল পর্যন্ত এটা খুব পিকে ছিল। অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন কারণ হলো যে সোমালিয়া ইজ অলমোস্ট এ ফেইল্ড স্টেট এবং এই সোমালিয়া ইজ বিং গভর্ন বাই সাম ওয়ারলর্ডস। ওখানে 4-5টা এক্সিস্টিং ওয়ারলর্ড আছেন এবং most of these people are engaged in this one. They are all professionals. These are all trained people. এরা কোনো সিভিলিয়ান লোক না যে ওরা জলদস্যু কাজ করছে। They are all equipped with very heavy armaments. এবং failed state হওয়ার কারণে their economic situation is very poor এবং most of the people are very unemployed. এবং if you go back to the history back, আপনি দেখবেন যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল তখন the western world has dumped lot of their waste. আপনার আফ্রিকার এই হর্নে ইট ওয়াজ ফিশিং এর জন্য খুব ফেমাস ছিল এবং সেই টোটাল ফিশারি ওয়াজ ডিস্ট্রয়েড বিকজ অফ দ্য ডাম্পিং অফ অল দিস হ্যাজারাস ওয়েস্ট ইন দোজ পার্ট। এই কারণে ওদের এখানে বিরাট বড় একটা আপনার দেয়ার ওয়াজ এ বেকারত্বের একটা বিরাট বড় মানে মাস ছিল এবং যেহেতু দ্য গভর্নমেন্ট ওয়াজ নট ওয়ার্কিং, সো দেয়ার ওয়াজ নট মানে আপনার সিস্টেমেটিক কোনো পেমেন্ট বা লাইভলিহুড ছিল না। সো দে হ্যাড টু গ্র্যাব the opportunity what it comes for এবং সেটারই ফলশ্রুতিতে আপনার এই জলদস্যুতা পাইরেসি has increased in the Horn of Africa, especially in Somalia. এবং এটা যখন পিকে গেছিল তখন 2010 সালের 5th ডিসেম্বর এই সেম কোম্পানির আরেকটা জাহাজ ইট ওয়াজ কিডন্যাপ অলমোস্ট নিয়ার টু ইন্ডিয়া। আপনার লাক্ষাদ্বীপের ওখান থেকে জাহাজকে করেছে, উইচ ইজ অ্যারাউন্ড 1600 নটিক্যাল মাইলস ফ্রম দ্য কোস্ট অফ আপনার সোমালিয়া। অ্যান্ড
এই ঘটনা আনথিঙ্কেবল যে একটা হোল ইন্ডিয়ান ওশান জোন ওয়াজ ভেরি আনসেফ। সেই জন্য বিভিন্ন সময় এটা নিয়ে অনেক কাজ হয়েছে। দ্য ইউএন বডিজ হ্যাজ ওয়ার্ক অন দিস ওয়ান, এবং অনেক দেশ তাদের নিজস্ব স্বার্থে টু কিপ দ্য ম্যারিটাইম সেক্টর, কমার্শিয়াল সেক্টরটা ওপেন রাখার জন্য দে গেভ দেয়ার সাপোর্ট এবং দে গেভ দেয়ার ব্যাকআপ। সো দেয়ার লট অফ ফ্রিগেটস এবং আর্মি ভেহিকলস ওয়ার অপারেটিং ওই আপনার সোমালিয়ার কোস্টে, অ্যান্ড দেন ইট কেম ডাউন টু জিরো বিকজ দে ওয়ার অল পুশ ব্যাক টু দেয়ার কোস্ট। এবং আপনার 2020-21 সাল থেকে ইট ওয়াজ অলমোস্ট এমটি। বাট রিসেন্টলি এটা শুরু হয়েছে বিকজ দ্য গালফ অফ এডেন and state of Bab al-Mandab, and then with the Red Sea is being, attacked by the Houthi rebels to the commercial ships. So it became a priority. Most of this world 25% trade, it goes through the Suez Canal and Red Sea. So it was a more or less a requirement from the global economic power to make sure that that route is safe and secure. Eta korte giye, I think they just put this whole আফ্রিকান ইস্ট কোস্ট অফ গার্ড, এবং সেই অফ গার্ডের সুযোগ এই পাইরেসিটা আবার ওরা নিয়েছে। এবং এই জাহাজ কিন্তু ইট ওয়াজ আউটসাইড দ্য হাই রিস্ক এরিয়া, আমরা যেটা বলি এইচআরএ, দেয়ার ইজ এ ডিমার্কেশন লাইন। আপনার 2021 সালে এটা ইউএন থেকে হয়েছে, ইট ইজ বিং গাইডেড বাই দ্য বিমকো, এবং দে ওয়ার আউটসাইড দিস হাই রিস্ক এরিয়া। বাট ভেরি আনফর্চুনেট যে ইট ইজ এ স্লো স্পিড ভেসেল, এবং ঘন্টায় 10 থেকে 11 নট, উইচ ইজ অ্যারাউন্ড 18 to 20 কিলোমিটার পার আওয়ার। তো সেই স্পিডের মধ্যে এরা দে ইউজ অল জেট বোটস, বাট এই ক্ষেত্রে দে হ্যাভ ইউজড এ ফিশিং বোট উইচ হ্যাজ গট মোর স্পিড, এবং এটা প্রবাবলি ইরানিয়ান ফিশিং বোট উইচ ওয়াজ কিডন্যাপড বাই দেম এ মান্থ অর হাফ ব্যাক, এবং দে হ্যাভ ইউজড দ্যাট অ্যাজ দেয়ার অপারেটিং ট্যাঙ্ক, এবং সেটা দিয়ে এসে এই জাহাজকে ওরা came alongside, and unfortunately জাহাজের স্পিড কম থাকাতে, and since they did not have arms guard, যেটা একটা রিকোয়ারমেন্ট যে আপনার হাই রিস্ক এরিয়াতে গেলে ইউ নিড টু হ্যাভ আর্মস গার্ড, সেটা ওদের ছিল না। 2 নম্বর, there are certain other precautions which is guided by the BIMCO এবং বাল্টিক ইন্টারন্যাশনাল ম্যারিটাইম কাউন্সিল। এরা গ্লোবাল যত শিপিং টার্মস, শিপিং আপনার রেগুলেশনস প্লাস শিপিং যত ডকুমেন্টস দে প্রিপেয়ার, এবং সেখানে আপনার BM3 and 4 ইজ স্পেশালি ফর সোমালি কোস্ট, এবং সেখানে বলা আছে যে আপনার কোন কোন কোঅর্ডিনেটের বাইরে কতটুকু থাকবেন। বাট আনফর্চুনেটলি এই জাহাজের ক্ষেত্রে সেটা হেল্প করে নাই। এই যে শি ওয়াজ আউটসাইড দ্য কোঅর্ডিনেট, বাট বিকজ অফ আওয়ার লো স্পিড অ্যান্ড আনগার্ডেড ইস্ট কোস্ট অফ হোল আফ্রিকা, দে টুক দ্যান অ্যাডভান্টেজ, এবং ওরা ওই ফিশিং বোট দিয়ে এসে দে বোর্ডেড দ্যাট ভেসেল। এবং যেহেতু জাহাজ ফুললি লোডেড ছিল 58,000 টন বাল্ক কোল, উইচ ইজ অলসো ভেরি very hazardous cargo to carry, so they had no choice and they boarded the vessel. যেহেতু ফ্রি বোর্ডও কম ছিল, 20-25 ফিট মাত্র হাইট ছিল, so it was easy for them because they carry hooks, they carry, আর ওরা যখন অ্যাটাক করে ওরা একটা বোট নিয়ে করে না, ওরা 2-3টা বোট নিয়ে ওরা অ্যাটাক করে from multi direction, so একটা দিক দিয়ে ওরা উঠে গেলে একবার জাহাজ ইট বিকামস ভেরি ডিফিকাল্ট যে আনাম সিফারারদের জন্য আসলে কিছু করা। সো দে হ্যাভ টু গিভ আপ এন্ড দেয়ার ইজ নো অল্টারনেট, এবং এটা তাই হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে যে সমস্ত তথ্যপত্র রয়েছে বা গণমাধ্যমের সঙ্গে যতটুকু যোগাযোগ করা গেছে সেই জাহাজ থেকে, তারা কিন্তু একটি কথাই বারবার বলছে যে তারা যত দ্রুত টাকা পাঠানো যাবে তাদের জীবন ততটা রক্ষা পাবে, তা না হলে একে এক করে প্রত্যেককে হত্যার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা যখন কথা বলছি তখন সর্বশেষ পরিস্থিতি কিন্তু তারা বারবারই এই ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতি করছে। আমরা যতটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি দেখার চেষ্টা করছিলাম। আমরা আসলে এই পরিস্থিতিগুলো থেকে, বা যেমনটা বলছিলাম জলদস্যু এবং আধুনিক বিশ্ব ব্যবস্থাপনায় এই পরিস্থিতি আমাদের দেখতে হবে বলছি এই কারণে যে তাহলে এত আমরা সভ্যতার বিবর্তন বলি, এত মানবিক বিষয় সব কিছুই চিন্তা করি, কিন্তু তাহলে জাতিসংঘ ইত্যাদি কত সংস্থা রয়েছে দেখার, তাহলে তারা কি করছে? মানে আমরা কি এই জলদস্যুদের কাছে এতটাই অসহায়? আমি এই প্রশ্নের উত্তর শুনবো মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান আপনার কাছ থেকে। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে সেটি শুনবো। নিচে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জলদস্যু ও আধুনিক বিশ্ব, মেজর হাফিজুর রহমান, আপনার কাছে প্রশ্ন আগেই রাখা ছিল, যেমনটা বলছিলাম যে এত পরিবর্তিত বিশ্ব, আধুনিক বিশ্ব, সেই জায়গায়ও আমরা জলদস্যুদের কাছে, যেমনটা কিছুক্ষণ আগে ক্যাপ্টেন আনাম চৌধুরী বলছিলেন, তারা কিন্তু সবাই আবার আধুনিক অস্ত্র সজ্জে সজ্জিত। তো সেই জায়গায় কি যুক্ত করবেন হাফিজ? ধন্যবাদ। কালকে থেকে তো আসলে কালকে বাংলাদেশ সময় দুপুর 1:30টার থেকে দেখা গেল যে ঘটনার সূত্রপাত, এবং তারপর থেকে আজকে এখন পর্যন্ত যদি আমরা ঘটনার এরপরের অ্যাডভান্সমেন্ট গুলো দেখি যে কি ঘটেছে, এবং খুবই অসহায় মনে হয় এই যে যেটা আপনি বললেন যে এত বড় একটি সমুদ্র এরিয়া, পুরা পৃথিবী ব্যাপী এই এরিয়ার এরকম কোনো একটা জায়গাতে সোমালিয়া, স্যার যেটা বললেন যে সেখানে এখন যে দারিদ্র্যের যে জায়গাটা বিরাজ করছে, এখন তারা জলদস্যু হিসাবে অনেকে পরিণত হচ্ছে, বা অন্যান্য যে কোনো জায়গাতেই যদি দেখেন, সমস্যাগুলো তো থাকবেই, কিন্তু সেই সমস্যার সাথে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কোন অবস্থায় আছে? আমরা তো অবশ্যই এক্সপেক্ট করব যে পুরা পৃথিবীর সমগ্র জায়গাতেই নিরাপদ পদচারণার আহ, যে অধিকার সেটি সবারই থাকবে। এবং এটি তো একেবারে ভয়ঙ্কর রকম ব্যত্যয় যে কালকে থেকে আজকে পর্যন্ত 24 ঘন্টার বেশি সময় পরে এসে এখন আমরা জানতে পারছি যে হ্যাঁ, সোমালিয়ার যারা জলদস্যুরা যারা অ্যাবডাক্ট করেছে তাদেরকে অর্থ দিতে হবে। এবং আমরা আমাদের সরকারের কনসার্ন গুলো দেখেছি, বারবার বলছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু যোগাযোগের রেজাল্টটা কি হচ্ছে, ফিডব্যাকটা কি আসছে, সেই জায়গা কিন্তু আমরা বুঝতে পারছি না। কাজেই বোঝা যায় যে এই আবার আরেকটি সামগ্রিকভাবে বিষয়, যেমন আমরা সমস্ত সেখান নিরাপত্তা থেকে যারা যুক্ত ব্যবস্থাতেই একটা হয়েছিলেন কিন্তু বা আছে। সেই জাহাজে যারা বাঙালি যুক্ত, তারা হোয়াটসঅ্যাপে বেশ কিছু তথ্যপত্র জানিয়েছে যে জাহাজটিতে 30 দিনের খাদ্য মজুদ রয়েছে, এবং সেই জলদস্যুরা সে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে প্রথমেই তারা খাবার পানিটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং তারা খুব একটা ছোট জায়গায় তাদেরকে সেটাকে একত্র করে রাখার একটা চেষ্টা, মানে এই যে এই খবরগুলো কিন্তু গণমাধ্যমের কর্মী হিসাবে আমরাও দিচ্ছিলাম, কিন্তু মোট কথা হচ্ছে যে এই রকম ঝুঁকি তো থাকবেই, কিন্তু আমাদের সামগ্রিক বিশ্ব ব্যবস্থাপনায় এই ঝুঁকি আমরা কি এফোর্ড করতে পারি, বা সেটা কি মানা উচিত যে নির্বিঘ্নে একটি জাহাজ চলবে সেটি নিয়ে, এবং সেটি বাংলাদেশ বলে কথা নয়, ব্রিটেনের জাহাজ এরকম জলদস্যুতার কবলে পড়েছে, অস্ট্রেলিয়ার পড়েছে, অন্যান্য দেশের পড়েছে, এবং এই যে পড়াটা, মানে আমার কথা হচ্ছে যে তাহলে আমরা কি একটা দীর্ঘমেয়াদী ভালো পরিকল্পনা সেটা কি ভাববো না? আনাম চৌধুরী, আপনি কি যুক্ত করবেন? আমি যথার্থ বলেছেন। আসলে সোমালিয়ান পাইরেসি ওয়াজ টোটালি স্টপ। আপনার এই 18 সাল থেকে নিয়ে এই টিল রিসেন্ট টাইম পর্যন্ত ইট ওয়াজ টোটালি স্টপ, বিকজ দেয়ার ওয়ার সার্ভিলেন্স both by satellite, both by arms, frigates and military আপনার vessels, এবং থাকার কারণে দে নেভার ডিয়ার্ড, এবং দে ওয়ার অল পুশ ব্যাক ইনসাইড দেয়ার কোস্টাল জোন। সো এই কোস্টাল জোনে থেকে ওরা বেরিয়ে আসতো কেন? বিকজ এই যে নতুন করে যে মিডল ইস্টে যুদ্ধটা হলো, এবং সেটার জন্য যে আপনার গালফ অফ এডেন এবং বাবুল মান্দাব এবং রেড সিতে যে হুতিদের দ্বারা যে অ্যাটাক হওয়ার কারণে কমার্শিয়াল, টোটাল গ্লোবাল কমার্শিয়াল ফ্লিটে যে 25% প্যাসেজটা আছে, ওটা করার জন্য দে অল পুলড আপ দেয়ার, and this is the opportunity which ওরা they took. They did not give up. Somalia did not give up because Somalia doesn't have a government. And the government they have, it is just inoperable. Among most of these people, they cannot even employ them. So most of these unemployed people, and they are all trained mercenaries. They are not like civilians. Armed training. They carry heavy arms. আমরা অনেক সময় আমরা আমাদের জাহাজগুলোতে যেখানে আমরা আর্মস ক্যারি করেছি, আর্মস গার্ড ক্যারি করেছি, দে ওয়ার ফাইটিং উইথ দ্যাম ভেরি ভিগারাসলি, এবং ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট যারা অনবোর্ড আপনার আর্মস গার্ড ছিলেন যে টু বক দেম ডাউন। ইট ইজ জাস্ট দ্যাট কন্টিনিউশন অফ দিস প্রসেস ফর অ্যান আওয়ার টু। ওরা যখন দেখছে যে না এখানে কনফার্ম হয়েছে যে দে আর এক্সপার্ট হু আর ট্রাইং টু ফায়ার ফ্রম দ্য ভেসেল, তখন দে গেভ আপ। Otherwise, they never gave up, because this is they are desperate. আজকে যদি এই জাহাজ থেকে এই জাহাজ না, they have earned millions and millions of dollars out of these ships,
এখন এই জাহাজ যেটা ছিল ওটাও দে হ্যাড টু গিভ এ ransom. দিস এই জাহাজটাও এটাও ransom, বিকজ দ্যাট ইজ দ্য অনলি থিং দে আর লুকিং ফর। এবং ওরা কেন পানির দিকে গেছে, বিকজ দ্যাট ইজ দ্য প্লেস ওয়ার দেয়ার ইজ নো ওয়াটার, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং দে গ্র্যাব। তারপরে জাহাজের ফুড, নর্মালি যে কোনো একটা জাহাজ এক পোর্ট থেকে আরেক পোর্টে গেলে উই অলওয়েজ হ্যাভ 30 days minimum food storage in our stores, because we have big fridges, big compartments যেখানে to preserve foods and everything. So এক মাসের প্রভিশন সবসময় জাহাজে থাকে, ইনক্লুডিং দ্য ওয়াটার এন্ড এভরিথিং। তো এখন যখন ওরা দে হ্যাভ টেকেন ওভার দ্য কন্ট্রোল অফ দ্য ভেসেল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে এই এক মাসের খাবারটা কয়দিন চলবে, হাউ মেনি পিপল আর অন বোর্ড। সাম সেজ ইট ইজ অ্যারাউন্ড 50 to 60, and if that amount of people are surviving ওই জাহাজের 23 জনের খাওয়ার উপরে, this food will expire in a very short time, this water will expire in a very short time. সো অনলি রেজাল্ট উইল ফাইন্ড যখন এটা কিনারে যাবে, নর্মালি ওরা তাই করে, কিনারে নিয়ে ওদের নিজস্ব কোস্টের কাছে নিয়ে জাহাজকে নোঙ্গর করায়, দেন দে উইল স্টার্ট কমিউনিকেটিং। আমাদের আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা জাহাজের অপারেশন জায়গাগুলো থেকে ওখানে ডেজিগনেটেড পার্সনের শোর, ডিপিএ বলে একটা পোস্ট আছে, যার ফোন নাম্বার এবং ইমেল এবং তার নাম ওখানে ব্রিজে পোস্ট করা থাকে। কোম্পানির সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, তার নাম, তার মোবাইল নাম্বার ওখানে পেশ করা থাকে। এভরি শিপ হ্যাজ গট এ আপনার মোবাইল স্যাটেলাইট ফোন অ্যান্ড অলসো টেলেক্স সিস্টেম। তো ওরা যা করবে এখন দে হ্যাভ পুট ইট অফ। আমি গতকাল রাত তারাবিতে যাওয়ার আগে আমি দেখছি যে জাহাজটা ইজ হেডিং ফর আপনার সোমালিয়া at a speed of around 3 to 4 knots, which is around আপনার 7 থেকে 8 কিলোমিটার পার আওয়ার। আমি তারাবি থেকে ফিরে এসে আবার যখন ওই সেম ট্র্যাকে দিচ্ছি, তখন দেখি যে দ্য শিপ হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, দেয়ার ইজ নো মোর ইনফরমেশন। দ্যাট মিনস দে আর নাও স্লোলি টেকিং ওভার অল দ্য সিস্টেম, ব্লকিং অল দ্য সিস্টেম অফ আউটওয়ার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন উইথ দ্য ভেসেল। তো এটা শুধু তখনই হবে যেটা নর্মালি অন্য জাহাজের ক্ষেত্রে হয়েছে, যে দে গো টু দ্য শোর, ওখানে অ্যাঙ্কার করে তারপর দে স্টার্ট কলিং দ্য আপনার এই ডিপিএ এবং ওনারদেরকে কল করে। ইফ দিস শিপ ইজ আন্ডার ইন্স্যুরেন্স, we call it kiri, which is kingdom and ransom insurance. যদি ওই আন্ডারে থাকে, then the insurance brokers will be involved, আর যদি না থাকে তাহলে ওনার will be involved. So we have to wait and see যে আসলে in next couple of days what is the development, তাহলে will be very concrete. But for sure আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনার কাছ থেকেও আমি মাঝে মাঝে সেটার আপডেট একটু জানবো, কারণ বার্তা কক্ষের জন্য সর্বশেষ সাধারণ মানুষের বেশ আগ্রহ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের নাগরিকরা সেখানে আটকা পড়েছে এবং তাদের স্বজনদেরকে আমরা আপডেট করতে চাই, এবং যে কারণে সর্বশেষ খবর, তার লোকেশন, তার ভেতরকার খবর বিভিন্ন সূত্র থেকে আমরা তথ্যপাত্র পাওয়ার চেষ্টা করছি, সেটা করব। আবারও আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমানের কাছে আসবো। আফিজ, একটা সমন্বিত পরিকল্পনার কথা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই শুনছিলাম, যে বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং সবাই চাচ্ছিল যে এই ঘটনা যেন আমাদের না ঘটে। এক তো হুতিদের বিদ্রোহীদের একটা ব্যাপার ছিল, সেটি নিয়ে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল, সেটা একটা পরিকল্পনাও ছিল, কিন্তু আমরা দেখছি যে সেই যত বড় রাষ্ট্রই হোক, তাদের মাদার ভেসেলগুলো কিন্তু এরকম জলদস্যুতার মাধ্যমে চিনিয়ে নিয়ে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলি করছে। সেই ধারাবাহিকতায় আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, কি প্রস্তাব রাখবেন হাফিজ? অবশ্যই যেটা কয়েকটা ইস্যু আসলে আছে। একটা হচ্ছে যে আপনার সমন্বিত পরিকল্পনা যাই করেন, আপনি সার্ভেলেন্স সিস্টেম অত্যন্ত শক্তিশালী করা দরকার। যে কোনো ভাবেই হোক, সার্ভেলেন্স সিস্টেম যদি শক্তিশালী থাকে তাহলে ডেফিনেটলি কোনো এরকম কোনো কিছু হলে ন্যূনতম সময়ের মধ্যে সেটা ডিটেক্ট করা সম্ভব হবে। দেখেন, এখনো পর্যন্ত আমরা জানি যে জাহাজটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটার অ্যাকচুয়াল অবস্থান কি। তো সার্ভেলেন্স সিস্টেমের পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, যে যেই জাহাজটি জলদস্যুর শিকারে পরিণত হয়েছে, সেই জাহাজটিরও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যেমন একটা ফেন্সিং বা একটা লেভেল পর্যন্ত থাকার কথা জাহাজের, সেই জায়গাটা কিন্তু ছিল না, বা নিজস্ব একটা নিরাপত্তা সিস্টেম, সেটা হলে কিছুটা ডিলে করাতে পারতো। এই প্রসঙ্গটিও আসছে যে কিছুটা ডিলে করালে এটি আবার হয়তো একটি সেফ জোনে নিয়ে যাওয়া সক্ষম হলেও হতে পারতো। তো প্রত্যেকটি জাহাজের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা, সেইটার সার্টিফিকেট কারা দিবে, সেই জায়গাটিও দরকার। এবং যদি তারপরেও ঘটনা ঘটে যায়, ন্যূনতম সময়ের মধ্যে সেটি উদ্ধার করা বা সেটি নেগোশিয়েট করা। এবং নেগোসিয়েশনে আমরা কিন্তু এখনো পর্যন্ত জাতিসংঘের ভূমিকা দেখিনি। আমরা সবসময় দেখি যে যেমনটা আমাদের সঙ্গে ক্যাপ্টেন আনম চৌধুরী স্যার বলছিলেন, যে একেবারে তাদের সীমান্তের কাছাকাছি নিয়ে, তাদের জলসীমা নিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এক ধরনের নেগোসিয়েশন হবে। কিন্তু ইতিমধ্যে আমাদের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সেখানে যারা সেটি নিয়ন্ত্রণ নিয়েছে, সেই জলদস্যুরা, বিদ্রোহীরা,
তারা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে যত দ্রুত সম্ভব অর্থ পাঠালে তারা তাদেরকে ছেড়ে দেবে, নয়তো এক এক করে হত্যা করা হবে। সেটি কিন্তু আজকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা শেষ করব, ক্যাপ্টেন আনাম চৌধুরী, শেষ কথা কি হবে, এই মুহূর্তে আমাদের কি করণীয়, কি যুক্ত করবেন? আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট যথাযথ পদক্ষেপ নিয়েছেন। দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড অলসো দ্য শিপিং মিনিস্ট্রি, ওনারা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা ওয়ার্কআউট করছেন। বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যে সোমালিয়া এমন একটা দেশ, আই ডোন্ট থিঙ্ক সো দে ক্যান বি সাকসেসফুল ইন এনি ওয়ে ইন ডিপ্লোম্যাটিক্যালি। কারণ আমরা আইএমও তো আমি আইটিএফ কে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে। আমরা ইমিডিয়েটলি গতকালই আমরা আইটিএফ কে জানিয়েছি টু হেল্প দেম আউট, অ্যান্ড এটা নিয়ে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনও উঠাতে। প্লাস আমাদের একজন ডেলিগেট আছেন যিনি আইটিএফ এর ওয়ান অফ দিস মেরিটাইম সেফটি কমিটির মেম্বার, ওনাকেও বলা হয়েছে টু পুট ইট আপ ইন দ্য ইন্টারন্যাশনাল ইউএনের মানে সি ওয়ার্ড যে ডিপার্টমেন্টে কাজ করেন আইএমও, ওখানে উত্থাপন করার জন্য। মিন টাইম আই জাস্ট ওয়ান্ট টু অ্যাসিওর ইউ যে এই ওনার their experience, যেহেতু ওনাদের গতবার একটা জাহাজ এরকম হয়েছে, and they will do their best, and we are pretty confident যে owner will take all necessary steps and do negotiation as fast as possible এবং to solve the issue. The part of negotiation might take time because depending upon the terms and conditions, এবং যখন এটা সেটেল করবেন, then if the ransom has to be given, then it has to be managed, how to deliver, and the process of delivering, it will take time. So let's hope for the best. শেষ করব। হাফিজ, 20 সেকেন্ড সময় আপনি পাবেন সমাপনী বক্তব্যে, কি যুক্ত করবেন? একটি প্রত্যাশা, যত দ্রুত সম্ভব আমরা আমাদের মানুষগুলোকে সুস্থভাবে নিরাপদে ফেরত পাই। এবং স্যার যেটা বললেন লাস্টের কথা, সেটা দিয়ে বলি যে যারা ওনার আছেন এই জাহাজের, এবং রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা নিক, আমরা আমাদের মানুষগুলোকে দ্রুত ফেরত পাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আনাম চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।